বসুন। নমস্কার, আদাব, গুড আফটারনুন। আমরা উজ্জ্বল আর মিঠু চট্টোপাধ্যায় কলকাতা থেকে এসেছি। এই বিজনেসে আমাদেরকে স্পন্সার করেছেন গ্রেট পার্সোনালিটি ইন দ্য ব্রিড সিস্টেম, গ্রেট সার্ভার অনিরুদ্ধ অ্যান্ড মহুয়া ঘোষ। আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে এই বিজনেস অপরচুনিটিটা আমাদের অনেক পুরনো বন্ধু অনিরুদ্ধর মাধ্যমে আমাদের হাতে এসেছিল প্রথম, এবং আমরা ডেফিনেটলি কৃতজ্ঞ রিচ ডিভস অ্যান্ড জেভ অ্যান্ড অ্যান্ডেলের প্রতি, যারা এই অপরচুনিটিটা ক্রিয়েট করেছিলেন। আমরা কৃতজ্ঞ বিল অ্যান্ড পেগি ব্রিড এবং তার সমস্ত ব্রিড লিডার্সের প্রতি, যারা এই এডুকেশন সিস্টেমটাকে টাইম টেস্টেড এবং প্রেডিক্টেবল করেছেন। কান্তি অ্যান্ড লতা গালা, আমাদের আপলাইন ডাবল ডায়মন্ড কান্ট্রি মেন্টর, আমাদের ইউএস ডায়মন্ড তীর্থঙ্কর সুপর্ণা দত্ত, আমাদের ইউএস আপলাইন সুভাষী সুদেশনা ঘোষ, আমাদের সবার আপলাইন যাদের ছাতার তলায় আমরা রয়েছি, গ্রেট পার্সোনালিটি ইস্টার্ন ইন্ডিয়া এই অ্যামওয়ে বিজনেস এবং ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন সিস্টেমের ভগীরথ অসিতাভ এবং শ্বেতা দত্ত, হিস্ট্রি ক্রিয়েটিং ইডিসি শুভাশিস অ্যান্ড সুজাতা ঘোষ, এবং আমাদের আপলাইন স্পন্সার্ড নো ডাউট অনিরুদ্ধ এবং মহুয়া ঘোষ। আমরা এর আগে অনেক বিবিএস অ্যাটেন্ড করেছি, বিবিএসের পর বিবিএসের পর বিবিএসের পর বিবিএস আফটার বিবিএস আফটার বিবিএস আফটার বিবিএস অ্যাটেন্ড করার পর এই ব্রিড স্টেজ থেকে আজকে আমরা আমাদের র্যালি স্টোরি শেয়ার করছি। থ্যাংক ইউ অনিরুদ্ধ মহুয়া। আমাদের এন্টায়ার সাকসেস যদি কিছু হয়ে থাকে সেটা সম্পূর্ণভাবে আমরা ডেডিকেট করছি আমাদের আপলাইন অনিরুদ্ধ এবং মহুয়াকে। ছোটোবেলায় আমি জন্মেছিলাম কলকাতা শহরে, এবং আমার দুই দিদি এবং জয়েন্ট ফ্যামিলিতেই মোটামুটি বড় হয়েছিলাম। এবং শৈশবটা একটু চ্যালেঞ্জিং ছিল, কেন জ্ঞান হওয়া অবধি বাড়িতে দেখতাম প্রচণ্ড টেনশন। আমার মা খুব অসুস্থ ছিলেন, এবং আমার জেঠু জেঠিমা কাকা কাকিমা এদের সবারই অরিড মুখগুলো দেখে আমার শৈশব শুরু হয়েছিল। এবং বাবার মুখটাও সবসময় টেনশনে থাকতো ভরা। এবং আমরা তখন রেল কোয়ার্টারে থাকতাম, সবাই মিলে একসঙ্গে, অলমোস্ট জয়েন্ট ফ্যামিলি ছিল। এবং অবশেষে 1974, আজ থেকে অনেক বছর আগে, আমি তখন খুবই ছোট, তখন আমি মাকে হারাই। এবং ধীরে ধীরে পড়াশুনো শুরু করেছিলাম, এবং জয়েন্ট ফ্যামিলিতে থাকার সুবাদে আমার 3 কাকা কাকিমা সবাই মিলে থাকার কারণে মানে আমার বড় হওয়াটা খুব একটা অসুবিধা হয়নি। একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকার সুবাদে আমাদের যথেষ্ট ফ্যামিলির বন্ডিং ছিল, এবং পারস্পরিক ভালোবাসাটা খুবই বেশি ছিল। তো সেই হিসেবে আমার বড় হতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু যারা ছোটবেলায় মাকে হারিয়েছেন তারা নিশ্চয়ই আমাকে রিলেট করতে পারেন যে সেই অভাবটা কখনো পূরণ হওয়ার থাকে না, এবং সেই অভাবটা নিয়েই আমরা বড় হয়েছিলাম। এবং লেখাপড়ায় মোটামুটি খারাপ ছিলাম না, ভালোই ছিলাম। পড়াশুনো করতাম। স্কুলের টিচাররা ছিলেন, তারা আমাকে বিশেষত খুব স্নেহ করতেন। এবং পরবর্তী জীবনে আরেকজন মানুষের সংস্পর্শে আসি একটু বড় হবার পর, যখন বুঝতে পেরেছিলাম যে আমাদের ফ্যামিলির যে জায়গাটা ছিল সেটা হচ্ছে যে সকলের প্রতি প্রচুর ভালোবাসা ছিল, বন্ধনটা খুব দৃঢ় ছিল। কিন্তু হায়ার স্টাডিজ করতে গেলে যে রসদটা ছিল সেই রসদটা কিছুটা কমই ছিল। এবং তার কারণ আমার মায়ের দীর্ঘকালীন অসুস্থতা, এবং আপনারা জানেন যে মধ্যবিত্ত পরিবারে যদি একটা সিরিয়াস অসুস্থতা থাকে তাহলে কি পরিস্থিতি তৈরি হয় একটা সাধারণ পরিবারে, সাধারণ মধ্যবিত্ত পরিবারে। তো আমাদেরও তাই ছিল, এবং আমি বুঝতে পেরেছিলাম যে আমাকে আলটিমেটলি হয়তো একটা চাকরি খুঁজতে হবে, খুব অল্প বয়সেই চাকরি খুঁজতে হবে। এবং 19 বছর বয়স যখন আমার, তখন আমি পোস্টাল রিজার্ভ ট্রেন্ড পুল হিসেবে আমার তখন রোজগার ছিল প্রতিদিন 22 টাকা। তো সেই সূত্রে আমার চাকরি পাওয়া, এবং 22 টাকা পার ডে, এবং তার মধ্যে কোনো ছুটি থাকলে বা রবিবার থাকলে সেই টাকাটা পেতাম না।
এবং সেইখানে আমার চাকরিতে ঢোকা। এবং তখনকার দিনে 80-র দশকের শেষের দিকে অফিসগুলো একটু অন্যরকম ছিল, অনেকটা পরিবারের মতনই ছিল। এবং আমি প্রথমেই আরেকটা বৃহত্তর পরিবারে গিয়ে পৌঁছেছিলাম, সেটা ছিল কলকাতা জিপিওতে। এবং আমার অনেক বন্ধু তখন আরও ভালো চাকরি পেয়ে অনেক জায়গাতে চলে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত মানে আমার আর কিছু হয়নি, ওখান থেকে আমি কোথাও যেতে পারিনি। তাই তখন মনটা মাঝে মাঝে খারাপ হতো বটে, কিন্তু ফ্রেন্ডস একটা কথা, ভগবানের একটা প্ল্যান ছিল, মা বাবার আশীর্বাদ ছিল। তার কারণ ওইখানে সহকর্মী হিসেবে যাকে পাশে পেয়েছিলাম সে আর কেউ না, আমাদের স্পন্সর্ড অনিরুদ্ধ ঘোষ। আমরা একসঙ্গে চাকরি করতাম এবং একসঙ্গে চাকরি করার সূত্রেই কিন্তু অনিরুদ্ধ মহুয়ার ফার্স্ট লিস্টে আমাদের নাম ছিল। এবং যখন স্বপ্নটা ভেঙে গেছিল ডাক্তার হওয়ার, তখন মানসিকভাবে আমাকে যিনি পাশে দাঁড়িয়েছিলেন, আমার স্বপ্নকে পুনর্জাগ্রত করেছিলেন, এবং যার কথা না বললে আমাদের মানে স্টোরি অসম্পূর্ণ থেকে যায়, যিনি আমাদের জীবনে অনেক ভ্যালুস দিয়েছেন এবং অনেক উৎসাহ দিয়েছেন, তিনি আমার মাস্টারমশাই শ্রী প্রবীর কুমার সেন। এবং তিনি আমাদেরকে সবসময় আমাকে একটা জিনিস বলতেন যে জীবনে যখন একটা জায়গা আটকে যায় তখন আরও অনেক কিছু খুলে যেতে পারে। এবং তিনি আমাকে আবার মানে ইমোশনালি যথেষ্ট সাপোর্ট দিয়েছেন। এবং তারই উৎসাহে আমার বিজ্ঞান চর্চা থেকে, মানে বিজ্ঞানের ছাত্র ছিলাম, সেখান থেকে কমার্স স্ট্রিমে চলে যাওয়া এবং পরবর্তীকালে অফিসে একটা অ্যাকাউন্টস ক্যাডারের পরীক্ষা দিয়েছিলাম এবং সেখান থেকে আমি গেজেটেড অফিসার হয়েছিলাম। এবং বেশ কিছুদিন চাকরি করার পর আমি চাকরি থেকে অবসর নিয়েছি 2010 সালে এবং সম্পূর্ণ ফ্রিভাবে এখন এই বিজনেসটা বিল্ড করছি। ফ্রেন্ডস, দীর্ঘদিন চাকরি করার সূত্রে কতগুলো প্রিন্সিপাল আমি সবসময় মেনে চলেছি। সেটা হচ্ছে যে আমি কখনো অফিসের স্টেশনারি ব্যবহার করতাম না। আমি গেজেটেড অফিসার হওয়ার সুবাদে আমার অনেক কিছু মানে অফিসিয়াল ফ্যাসিলিটি ছিল, কিন্তু কোনো দিন আমি ইন্টারনেট বা কোনো স্টেশনারি বা কোনো টেলিফোন আমি আমার বিজনেসের কাজে ব্যবহার করতাম না। এই জায়গাটা আমার ভীষণ পজিটিভ ইগো ছিল। এবং মোস্ট অফ দ্য টাইম আমি একটা জিনিস দেখেছি যে আমি যতদিন চাকরি করেছি আমি মন দিয়ে চাকরি করার চেষ্টা করেছি। এরকম আমার কোনো আইডিয়া ছিল না যে আমি চাকরিতে সবথেকে ভালো এমপ্লয়ি হব, কিন্তু আমার একটা জায়গা ছিল যে আমি ব্রিট স্টুডেন্ট এবং ব্রিট স্টুডেন্ট হওয়ার সুবাদে যতদিন আমি চাকরি করেছি আমি চাকরি থেকে কিন্তু কিছু দেওয়ার চেষ্টা করেছি। এবং অ্যাজ এ রেজাল্ট আমার যত সিনিয়র অফিসার আছেন, যত কলিগ আছেন, মোস্ট অফ দ্য টাইম আমি তাদের অকুণ্ঠ কোঅপারেশন পেয়েছি এবং আমার চাকরিটা আমি এনজয় করেছিলাম। কিন্তু তারপরে 2010 সালে আপলাইনের সঙ্গে পরামর্শ করে, আপলাইনের কাউন্সেলিং অনুযায়ী আমরা তখন বিজনেসটা আমরা ভালোই বিল্ড করেছি, আমাদের স্ট্রং একটা সিকিউরিটি তৈরি হয়েছে এবং আমরা সেই চাকরি থেকে আমি অবসর নিয়েছিলাম 1997 সালে। আমার তার আগে ছিল ঘুরে বেড়ানোর হবি ছিল, ছবি তোলার হবি ছিল, প্রচুর বাইরে ঘুরতে পছন্দ করতাম, কিন্তু অবশেষে বিয়েটা করতে হলো আর কি। তো আমি ভেবেছিলাম ওইভাবেই বোধহয় দিন কাটবে, কিন্তু বাবারও বয়স হচ্ছিল এবং শেষ পর্যন্ত আমি যাকে প্রথম দেখেছিলাম সে হচ্ছে আমার স্ত্রী মিঠু চট্টোপাধ্যায় আজকে। এবং আমি কিন্তু অদ্ভুত আমার জীবনটা বলতে পারেন। আমি একটাই চাকরির অ্যাপ্লিকেশন করেছিলাম কলকাতা জিপিওতে এবং সেই চাকরিটা করেছিলাম। আমি সারা জীবনে একটি মেয়ে দেখতে গেছিলাম, কেন আমাদের অ্যারেঞ্জড ম্যারেজ, সেটা হচ্ছে মিঠু, তাকে বিয়ে করেছি। এবং আমি সারা জীবনে একটি ব্যবসা চেষ্টা করেছি, সেটা হচ্ছে অ্যামওয়ে এবং ব্রিট ওয়ার্ল্ড ওয়াইডের ব্যবসা। তো এই বিষয়ে আমি খুব ভাগ্যবান বলতে পারেন। এবং তথাকথিতভাবে আমার সেইভাবে আমি চাকরির খোঁজ বা বেকারত্ব কি সেইটা আমাকে ফিল করতে হয়নি। উই আর সো থ্যাঙ্কফুল টু গড। এবং আমি বিশ্বাস করি যে আমাদের পারিবারিক যে সততাটা ছিল, সবসময় যে একটা অনেস্টি জায়গাটা ছিল, সেই শিক্ষাটার জন্যই হয়তো ছোটোবেলায় অত বড় আঁচ পাওয়ার পরও কিন্তু আমার জীবনে ওইভাবে আঁচটা লাগেনি। তার কারণ আমি খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে গেছিলাম। আর এই বিজনেসে জয়েন করার ক্ষেত্র একটাই বলবো, এই বিজনেসে জয়েন করার আগে জানতাম না যে অ্যামওয়ে ইজ দ্য নাম্বার 1 কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। আমি জানতাম না যে অ্যামওয়ের সঙ্গে ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন সিস্টেম এতটা পাওয়ারফুল হতে পারে। আমি নিজেকে এটাও জানতাম না যে আমি এই বিজনেস করে সফল হতে পারি, আমি এবং মিঠু। আমি ভীষণই ইন্ট্রোভার্ট ছিলাম,
জয়েন করার সময় আমি অনিরুদ্ধ মহুয়াকে একটা কথা বলেছিলাম যে সবই ঠিক আছে, কিন্তু একটা জিনিসের অ্যাসিওরেন্স দিতে হবে যে আমি কোনো দিন কথা বলবো না, আমি কোনো দিন স্টেজে মাইক হাতে কথা বলবো না। এবং বুঝতেই পাচ্ছেন আমার আপলাইন কথা রাখেননি, এবং আজকে আপনাদের সামনে আমি এখানে এসেছি। এবং জয়েনিংয়ের বেসিক যেটা আমাদের জায়গা ছিল সেটা কিন্তু ফেইথ, পারস্পরিকের বিশ্বাস। আমার ইনভিটেশন, আমার ফলো আপ সব কিছুই কিন্তু ফেথের উপর দাঁড়িয়েছিল। আমাকে ইনভাইট করেছিল অনিরুদ্ধ মহুয়া, তাদের বাড়িতে আমি যত না বিজনেস শুনতে গেছিলাম তার থেকে বেশি অনিরুদ্ধকে হেল্প করতে গেছিলাম, তার কারণ আমি জানি সেদিনকে অনিরুদ্ধ অনেককে ইনভাইট করেছে। তো আমি শুনতে গেছিলাম এবং নিজে মনে মনে ভাবতাম যে আমি তো দ্যাট টাইপ অফ পার্সন নই যিনি ব্যবসা করবেন, বা ব্যবসা করার মানসিকতা কখনো ছিল না। এবং জেনেটিক্যালি আমরা চাকরির পরিবার আর কি বলতে পারেন। আমরা কখনো, আমার বাবা, আমার জ্যাঠা, আমার কাকারা সবাই চাকরি করতেন, এবং সবসময় আমরা ভাবতাম যে আমিও চাকরি করব। হ্যাঁ, তো সেখানে সেরকম একটা পরিবারে দাঁড়িয়ে আমার চাকরি করার কোনো মানসিকতা, মানে ব্যবসা করার কোনো মানসিকতাই ছিল না। কিন্তু অনিরুদ্ধ একটা কথা বলেছিল 1997 সালে, আজ থেকে অনেকগুলো বছর আগে, যে একটা বিজনেস আসছে ইন্ডিয়াতে, এবং অ্যামওয়ে বিজনেস, সেই বিজনেসটা তোকে অনেকে অফার করবে, কিন্তু তোকে যেই অফার করুক না কেন তুই বলবি যে তুই বুকটা ছিস। এতটাই তার আত্মবিশ্বাস ছিল, এতটাই ফেইথ ছিল আমার প্রতি, যে সে কিন্তু এবং সেও তখন জানে না 1997 সালে অ্যামওয়ের কি ব্যাপারটা বিজনেস, কিন্তু একটা জিনিস বলেছিল যে তুই বুকটা ছিস বলে দিবি। এবং আমিও বুক থাকলাম। আমি প্ল্যান দেখেছিলাম সুভাষিসদার বাড়িতে একটা হোম মিটিংয়ে, এবং সেখানে প্ল্যান দেখিয়েছিলেন আজকে আমাদের সকলের শ্রদ্ধেয় মানুষ অসিতাভ দত্ত। এবং প্ল্যান দেখার পর আমার ফলো আপ হয়েছিল আমার অফিসে, সুভাষিসদা গেছিলেন কলকাতা জিপিওতে, এবং আজকে আমরা যে প্রথাগত ফলো আপগুলো শিখি সেরকম ফলো আপ কিন্তু আমার হয়নি। তখন একটা ভাউচার প্যাক পাওয়া যেত, জয়েন করতে 4200 টাকা লাগতো, এবং একটা ভাউচার প্যাক পাওয়া যেত। সেই ভাউচার প্যাকের সুভাষিসদার কাছে 3-4টে ভাউচার প্যাক ছিল। সুভাষিসদা তার মধ্যে গিয়ে বলেছিলেন, আমার ফলো আপ এইভাবেই হয়েছিল যে তুমি কোন নাম্বারটা পছন্দ করছো। আমাকে কিন্তু জিজ্ঞেস করা হয়নি যে বলো তোমার এই বিজনেসে জয়েন না করার কি কারণ থাকতে পারে, বা প্রথাগত কোনো ফলো আপই হয়নি। আমাকে বলা হয়েছিল চয়েস ইওর এডিএ নাম্বার, এবং আমিও এডিএ নাম্বারটা চয়েস করেছিলাম, এবং আমি সই করেছিলাম এক কো অ্যাপ্লিক্যান্ট হিসেবে, এবং বলেছিল যে এখানে মিঠুর সইটা নিয়ে চলে এসো। আমার জয়েনিং শুরু হয়ে গেল, কিন্তু সেই মুহূর্তে ব্যাংকে 4200 টাকা ছিল না। দীর্ঘদিন চাকরি করার পর, ভালো পোস্টে চাকরি করার পর ব্যাংকে 4200 টাকা ছিল না। সো আমাদের এনাফ রিজন ছিল বিজনেসটা বিল্ড করার, এবং এই 4200 টাকা কিন্তু অনিরুদ্ধ আমাকে দিয়েছিল। এবং আমার জ্ঞানত জয়েন করেছি, আমার জ্ঞানত আমি কখনো দেখিনি অনিরুদ্ধ মহুয়া, সুভাষিসদা, সুজাতা বৌদি, অসিতাভদা, শ্বেতা বৌদির কোনো কথা অমান্য করেছে। বারবার ট্রেনিংয়ে বলা হতো যে ইনভেস্টমেন্ট থেকে ইনভলভমেন্ট আসে, কাউকে পয়সা দিয়ে জয়েন করিও না। কিন্তু অনিরুদ্ধর সঙ্গে আমাদের সম্পর্কটাই এমন ছিল যে অনিরুদ্ধ মহুয়া আমাদের এই 4200 টাকা দিয়ে দেয়, আমরা পরে হয়তো শোধ করে দিয়েছিলাম, কিন্তু যে ঋণ তাদের কাছ থেকে আমরা পারিবারিক সূত্রে পেলাম সেই ঋণ কোনোদিনই শোধ করতে পারবো না। হয়তো 4200 টাকাটা হয়তো ফিরিয়ে দিতে পেরেছি। আজকে ভালোই চলছিল বিয়ের পর, এবং এই বিজনেস করার সুবাদে আস্তে আস্তে স্বপ্নগুলো হারিয়ে যাওয়া স্বপ্নগুলো ফিরে পেতে শুরু করলাম। আমাদের একটা শিক্ষা ছিল যে আমাদের খুব আনন্দ বা খুব দুঃখ কোনোটাতেই আমাদের প্রকাশভঙ্গিগুলো খুব একটা এক্সপোজ হতো না। আমরা এরকমই ছিলাম যে আমাদের খুব আনন্দ হলেও বোঝা যেত না, খুব কষ্ট পেলেও বোঝা যেত না, একটু চাপা গোছের। আমার বাবাও তাই ছিলেন। এবং ইনসিডেন্টালি বলতে পারি, আমার বাবাকে স্বার্থপরহীনতার যদি কোনো লিভিং এক্সাম্পল থাকে সেটা আমার বাবা ছিলেন। এবং অসম্ভব জনপ্রিয় ছিলেন তিনি তার নিজের পরিমণ্ডলে, এবং তিনি অকাতরে হাসতে হাসতে অনেক কিছু দিয়ে দিতে পারতেন। এবং তার শিক্ষাটা এবং তার আশীর্বাদ নিশ্চয়ই আমাদের এই বিজনেসটা পেতে সাহায্য করেছে। আমার তখন যখন স্বপ্নগুলো ফিরে এসছে, আমি আর মিঠু বিজনেসটা বিল্ড করছি। 1997 সালে বিয়ে হওয়ার পর আমরা
তখন একটা ভাড়া বাড়িতে থাকতাম, খুব গাদাগাদি করে কষ্ট করে, কিন্তু আনন্দ ছিল। কিন্তু সেই মুহূর্তে আমাদের একটু ছন্দপতন হয়, খুব আনন্দের মুহূর্ত, কিন্তু কিছুদিনের মধ্যেই সেটা খুব আবার একটা টেনশনের জীবন শুরু হয়। আমাদের একটা ছোট্ট ফুটফুটে মেয়ে হয় এবং কনজিনিটাল হার্ট ডিজিজ ধরা পড়ে। সেই সময় অনেকটা লড়াই হয়েছিল, সেই লড়াই কথা বলে আপনাদের মন ভারাক্রান্ত করতে চাইছি না, কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে যে 2000 সালে আমরা তাকে হারাই। একটা সান্ত্বনা বলতে পারেন, সেটা হচ্ছে সেই সান্ত্বনাটা ছিল আমাদের কাছে যে তখনও সারা ভারতবর্ষের যেটা বেস্ট জায়গা আমরা চেন্নাইতে নিয়ে গিয়ে সেই বেস্ট ডক্টরের হাতে দিয়েছিলাম। হতে পারে ভগবান আমাদেরকে সেই দানটাতে রাখেননি বেশি দিন, কিন্তু আমরা কিন্তু লড়ে গেছিলাম একটাই কারণে, আমাদের সঙ্গে আমাদের আপলাইনরা ছিল, আমাদের সলিড ইউনাইটেড টিম ছিল, এবং আমরা তখন সবে সিলভার হিট করেছি, এবং আমরা কিন্তু লড়াইটা করতে পেরেছিলাম। 2000 সালে এই ঘটনা আমাদেরকে ভীষণভাবে নাড়া দিয়েছিল, এবং বিজনেসের একেবারে শুরুতে এরকম একটা হোঁচট খাওয়া আমাদেরকে যেমন অনেক কষ্টের মধ্যে ফেলেছিল, কিন্তু আর একটা জিনিস বুঝিয়ে দিয়েছিল, সেটা হচ্ছে পাওয়ার অফ ইউনিটি। কি প্রচণ্ড পাওয়ার! আমরা তখন কোনো আত্মীয় স্বজনের কাছে গিয়ে সান্ত্বনা পেতাম না, তারা খালি সান্ত্বনার কথা বলতো আর বড় বড় দীর্ঘশ্বাস ফেলতো। পুরনো বন্ধুরাও তাই। একমাত্র আশ্রয়স্থল ছিল ওপেন মিটিং, টিম মিটিং, ট্রেনিং, যেখানে সব সময় একটা কথা বলতো আর ওই গাধার গল্পটা বলতো। নিজেকে গাধা বলে ভাবতাম, ঝেড়ে ফেলো আর উঠে দাঁড়াও, ঝেড়ে ফেলো আর উঠে দাঁড়াও, ঝেড়ে ফেলো এবং উঠে দাঁড়াও। এবং সেই সূত্র ধরে আমরা যেদিনকে চেন্নাই থেকে ফিরি সব কিছু হারিয়ে, তার পরের দিন কলকাতায় বিবিএস ছিল, কঙ্কন অ্যান্ড শামিনা ভট্টাচার্য, গ্রেট পার্সোনালিটি ইন দিস বিজনেস ফ্রম ইউনাইটেড স্টেটস, আমরা সেই মিটিংটা অ্যাটেন্ড করেছিলাম, এবং আমরা বুঝেছিলাম যে এখানেই আমাদের জায়গা, এখানেই আমাদের সান্ত্বনা। এবং আমরা সেখানে ছিলাম, এবং অনেকে ভেবেছিল যে আবার কি, এত বড় একটা ঘটনা ঘটার পর সে বিবিএস চলে গেল, সে মানে বিজনেসটাতে চলে গেল। কিন্তু আমরা জানতাম এটা শুধু বিজনেস নয়, এটা শুধু টাকা পয়সার জায়গা নয়, এখানে অনেক কিছু পাওয়া যায়, অনেক পজিটিভিটি থাকে, যে পজিটিভিটিটা ঈশ্বর শুধুমাত্র ব্রিড সিস্টেমের মধ্যেই দিয়ে থাকেন। আজকে এই ঘরটার মধ্যে অনেক স্বপ্ন দেখা মানুষ আমরা আছি, এবং আমাদের মধ্যে এই স্বপ্ন দেখা মানুষদের যে টোটাল ভাইব্রেশন, সেটা এই ঘরের মধ্যে যে পজিটিভ ভাইব্রেশন তৈরি হয়েছে ফ্রেন্ডস, যারা এই ঘরে আসেননি তারা কিন্তু এই পজিটিভ ভাইব্রেশনটা পাবেন না। হয়তো সিডি শুনলে পাওয়া যাবে, কিন্তু এই পজিটিভ ভাইব্রেশন পেতে গেলে আমাদেরকে কিন্তু এই হলের মধ্যেই আসতে হবে। এবং আমরাও কিন্তু সেটা আমরা বুঝতাম যে বাড়িতেও কিন্তু ভগবানকে ডাকা যায়, কিন্তু কখনো কখনো আমরা মন্দিরে যাই, তার কারণ সেখানে ভগবানের সঙ্গে কিছুটা একটা পজিটিভিটি তৈরি হয় এবং একটা স্পিরিচুয়াল এনভায়রনমেন্ট তৈরি হয়। এই ঘরটাও কিন্তু তাই। আমাদের এতগুলো স্বপ্ন দেখা মানুষের স্বপ্নের যে ভাইব্রেশনটা তৈরি হয়েছে, সেটা আমাদের এই বিজনেসে আমাদের সবাইকে অপ্রতিরোধ করে তুলবে, কোনো ডাউট নেই, কোনো সংশয় নেই। যেহেতু চাকরি করতাম এবং চাকরিটা গুরুত্বপূর্ণ ছিল, আমাদের পোস্টটা মানে যথেষ্ট কাজ দাবি করত, সেই সময় অনিরুদ্ধ এবং মহুয়া আমাদেরকে এনাফ রুম দিয়েছিল গ্রো করার, এবং অমানসিক পরিশ্রম করেছিল। তার কারণ চাকরি করার সূত্রে অনেক জায়গাতে বা অনেক কিছু মানে ওরা নিজেরাই দায়িত্ব তুলে নিয়েছিল, এবং একটা কথা বলেছিল যে উজ্জ্বল, মিঠু, তোরা বিজনেসটা বিল্ড কর, যতদিন না চাকরি ছাড়ছিস আমি তোদের সঙ্গে আছি, আমরা তোদের সঙ্গে আছি। এক্ষেত্রে বলতে পারি যে অনিরুদ্ধ মহুয়া কিন্তু কথা দিয়েছিল আমাদেরকে, এখানেও ওরা কিন্তু কথা রাখেনি। আজকে গত 2 বছর আমরা চাকরি ছেড়ে দিয়েছি, এখনও প্রতি মুহূর্তে কথাটা অনুচ্চারিত, কিন্তু সত্য কথা, যে উজ্জ্বল আর মিঠু, তোরা এগিয়ে চল, আমরা তোদের সঙ্গে আছি। এটাই হচ্ছে আপলাইন। আমরা ফ্যামিলি, এবং এই ফ্যামিলি বিজনেসে যখন মিঠু বুঝতেই পারছেন মেয়ের অসুস্থতার কারণে তেমনভাবে মিটিংয়ে আসতে পারতো না, কিন্তু কখনো মুখ কালো করে থাকিনি। আমি যখন প্ল্যান দেখাতে গেছি, কখনো ফিরে এসেই জিজ্ঞেস করেনি কতজন এসেছিল, কেউ জয়েন করবে কি, কখনো বলেনি। যখন অনেক নো শো হয়েছে, আপনাদেরও নিশ্চয়ই হয়, কিন্তু নো শো করার পর একটা কথা বলেছিল,
চিন্তা করো না, আজকে 900 হয়েছে, কিন্তু একদিন আমাদের টিমে প্রচুর লোক জয়েন করবে, এবং সব সময় আমাকে সে পজিটিভ ভাইব্রেশনটা দিয়েছে। এবং মিঠু না থাকলে এই বিজনেসটা আমরা সেইভাবে বিল্ডই করতে পারতাম না। ফ্যামিলি বিজনেসে আমাদের অনেক বড় অর্গানাইজেশন, ঈশ্বরের আশীর্বাদে, এবং সেই অর্গানাইজেশন মিঠু খুব ভালোভাবে মেনটেন করতে পারে। এবং সেক্ষেত্রে আমি একটু মিঠুকে দেব, ও তার কথা একটুখানি শেয়ার করুন। ওভার টু মিঠু। Thank you. Good afternoon, friends. Good afternoon. ওকে, তো আমার নাম মিঠু চট্টোপাধ্যায়, হাজব্যান্ড উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সাথে বিজনেসটা বিল্ড করছি। আমরা প্রায় 14 বছর বিজনেসটা বিল্ড করছি, খুব আনন্দের সাথে বিল্ড করছি। তো আজকে দেখুন অনেকেই এই ঘরে আছেন, আপনাদেরকে একটা কথা বলতে পারি, আজকে এ ঘরে যতজন মানুষ এসছেন আপনারা কেউ হঠাৎ কিন্তু চলে আসেননি। উই আর অল চুজেন বাই গড, এবং আমরা বিশ্বাস করি এটা গডস ওয়ের বিজনেস। সে কারণে প্রথমে ধন্যবাদ জানাই ঈশ্বরকে এই অপরচুনিটি আমাদের দেওয়ার জন্যে। এরপর যাদের ধন্যবাদ দেব আমার বাবা মাকে, ছোটবেলা থেকে একটা উপযুক্ত মন তৈরি করে দিয়েছিল বলে আজকে ব্রিজ সিস্টেমকে বুঝতে, ব্রিজ সিস্টেমকে ভালোবাসতে এবং ব্রিজ সিস্টেমকে ফলো করতে কোনো অসুবিধে হয়নি। আর যারা আমাদের জীবনের ভগবানের দূত হয়ে এসেছিলেন, যারা আমাদের সামনে সবসময় এক্সাম্পল সেট করে চলেছেন, যাদের শেখানো পথ অনুসরণ করে আমরা আজও চলেছি, তারা আর কেউ নয়, আমাদের আপলাইন মৌহ এবং অনিরুদ্ধ ঘোষ। ভাবতে অবাক লাগে যে তারা যদি তাদের লিস্টে আমাদের নামটা না রাখতো, আমরা আজকে কোথায় থাকতাম, আমাদের কি অস্তিত্ব থাকতো। তো উই আর এভার এভার গ্রেটফুল টু দেম। এরপর যার কথা বলবো, আমাদের ছেলে সংবিত, তার বয়স 8 বছর, সে ভীষণ পজিটিভ এই বিজনেসটা নিয়ে, এবং সে সবসময় আমাদের মোটিভেট করে, সবসময় এই বিজনেসটা নিয়ে সে ফিল করে অনেক অনেক তার স্বপ্ন, এবং সে ভীষণ আমাদেরকে সাপোর্ট করে এই বিজনেসটা বিল্ড করার জন্যে। নিজের কথা একটু বলি, আমি খুব সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছি। আমরা 1 ভাই 1 বোন, আমি ছোট। তো ছোটবেলা থেকেই গানের প্রতি একটা টান অনুভব করতাম, এবং আস্তে আস্তে সেই গানটা আমার সাধনায় পরিণত হলো। তো সেটাও পেয়েছিলাম বাবা মার কাছ থেকে, এবং গান, নাটক সব কিছু মিলেমিশেই চলছিল, খুব সুন্দর একটা জীবন। কিন্তু সেই জীবনটার আবার ছন্দপতন ঘটেছিল, এবং সেই ছন্দপতনের সাথে সাথে আমাদের এই সুন্দর জীবনের গতিটা একটু বদলে গেল। সেটা কেন জানেন? আমার বাবার কার অ্যাক্সিডেন্ট। এবং সেখান থেকে আমাদের অনেক অনেক যে ছোটোবেলা থেকে যে স্বপ্ন ছিল, আমার স্বপ্ন ছিল যে গান নিয়ে অনেক পড়াশুনো করব, এটা নিয়েই চর্চা করব। রবীন্দ্রভারতীতে ভর্তি হয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত এটা আর কমপ্লিট করা হয়নি। শুরু হলো ড্রিমের সাথে কম্প্রোমাইজ। আমার মা হাউসওয়াইফ, কিন্তু তিনি ভীষণ আমাদের বড় হওয়া নিয়ে সবসময় ভাবতেন। তিনি ভীষণ চাইতেন যে আমরা অনেক বড় হই, অনেক মানুষের উপকার করি, অনেক মানুষের জন্য কিছু করে যাই। তিনি কিন্তু আমাদের ভীষণভাবে মোটিভেট করেন এই বিজনেসে। তিনি 100% পজিটিভ লেডি, এবং তিনি কিন্তু আমাদের বিজনেসটা বিল্ড করার জন্যে আমাদেরকে ভীষণভাবেই হেল্প করেন। হ্যাঁ, তো স্বপ্ন দেখার সাহস যিনি জুগিয়েছিলেন ছোটোবেলা থেকে, তিনি আর কেউ নন, আমার বাবা। তিনি কি বলতেন জানেন তো? ছোটবেলা থেকেই একটা কথা আমাদের বলতেন যে পৃথিবীতে এসছো কিছু করে যাও, অ্যাভারেজ পিপল হয়ে বেঁচে থেকো না, এবং ভগবান কিন্তু তোমাদের এই কারণেই এই পৃথিবীতে পাঠিয়েছে, অনেক মানুষের দিকে তাকাও, তাদের জন্য তোমাদের কিছু করার আছে। তার এই স্বপ্নটা না, তখন ভাবতাম এইটা কি করে পারবো, এই যে কথাগুলো বলছে সেটা আমরা কি করে ফুলফিল করতে পারি, কেমন একটা অবাক হতাম। কিন্তু একটা সময় বুঝেছিলাম যখন এই বিজনেসটা এসেছিল, যে আমার বাবার কাছে সেই ওয়েটা ছিল না, এই ওয়েটা আমাদের কাছে আছে এখন, যে ওয়েটা দিয়ে আমরা ভাবতে পারি হেল্পিং অ্যারাউন্ড দ্য পিপল টু হেল্প দেমসেলভস, আমরা কিন্তু সেই কাজটা করতে পারি। জীবনের 2টো ডিসিশান নিয়েছিলাম, ঠিক ডিসিশান। অনেক সময় আমাদের ভুল হয় অনেক ডিসিশান নিতে। তো এরপর যেটা হলো, আমার বিয়ে হয়ে গেল,
এবং এখন তো আরও বেশি বুঝতে পারি যে জীবনের যে দুটো ডিসিশনের একটা ডিসিশন উজ্জ্বলকে বিয়ে করা সঠিক ডিসিশন, আর একটা ডিসিশন কি বিজনেসটা শুধু সাইন আপ না, বিজনেসটা বিল্ড করার ডিসিশন। এই দুটো ডিসিশন আমাদের জীবনে খুব কাজ করেছিল। প্রথম দিকে বিয়ের পর যা হয়, একটা মেয়ে কী চায়, তার হাজব্যান্ডের থেকে অনেক সময় চায়। তো ওটা ছিল আমার খুব যন্ত্রণা, কারণ উজ্জ্বলের অত সময়ই ছিল না আমাকে দেওয়ার মতন। অফিস করতো, টিউশন করতো, তারপর রাতে বাড়ি ফিরে এসে বুঝতেই পাচ্ছেন আর সময় দেওয়ার মতন সময় কোথায়। তখন একটা দিন করে ছুটি পেত, যা সানডেতে, এবং সেই একটা দিন কেটে যেত মোটামুটিভাবে। কিন্তু তার থেকে যে আরও সময় আমার দরকার, কিন্তু সে সেটা দিতে পারতো না। একটা সময় আমার ওই একটা সময় ছিল যখন আমি মানে সময়টা কাটতো একটু অন্যভাবে। গান শুনতাম, ভালো বই পড়তাম, গল্পের বই, এবং নিজের মতন করে টিভি দেখে ঘুমিয়ে প্রচুর সময় ঘুমোতাম, কোনো কাজ নেই তো। তো ওইভাবেই দিনগুলো কাটছিল। আশেপাশের দিকে তাকিয়ে ভাবতাম এই বেশ ভালো আছি, আমার হাজব্যান্ড একজন সরকারি চাকরি করেন, আমি ভীষণ সিকিওর। কিন্তু কখনো কখনো আসতো ভীষণ হতাশা, যে হতাশাটার মধ্যে প্রচুর যন্ত্রণা ছিল, অনেক কিছু না পাওয়ার যন্ত্রণা। এবং এর থেকে অনেক সময় ভাবতাম যে ভগবান বোধহয় এই যা দিয়েছে অনেক দিয়েছে, আমার এটাই পাওয়ার ছিল, আর বোধহয় কিছু পাওয়ার নেই, এর থেকে বেশি না ভাবাই ভালো। অর্থাৎ কম্প্রোমাইজিং লাইফ, এবং যে কম্প্রোমাইজিং লাইফের আসল লাইফ কথার মানেটা সেই সময় আমার কাছে কিন্তু ক্লিয়ার ছিল না। 97-এ বিয়ে হওয়ার কিছুদিন পর থেকে শুনতে পেতাম যে একটা বিজনেস আসছে। আপনারা একটু আগে শুনলেন উজ্জ্বলের কাছে, 97-এ আমাদের আপলাইন অনিরুদ্ধদা মৌহা বলেছিল একটা বিজনেস আসছে, আমরা করব। তাহলে এই বিজনেসটা কিন্তু আমাদেরকে করতেই হবে। তা আমি যখন শুনেছিলাম অনিরুদ্ধদা মৌহা বিজনেসটা করবে, আমি কিন্তু কোনো উত্তরই করি না, ঠিক আছে ওরা করলে আমরাও করব, আর যদি ওরা না পারে আমরা পারবো না, আর ওরা যদি পারে আমরাও পারবো। এই একটা অসাধারণ বিশ্বাস নিয়ে কিন্তু আমরা এগিয়েছিলাম। এবং সেখানে উজ্জ্বল আমাকে জানেন তো সবসময় কানের পাশে বলতো, তখনও জয়েন করিনি, বলতো দেখো এই বিজনেসটা যদি আমরা বিল্ড করি না, পার মান্থ 40,000 আমাদের আসবে। এবং সেই সময় না কেমন একটা গল্প কথার মতন মনে হতো, পার মান্থ 40,000, তাহলে বাবা আমার ঠিক আছে, পার মান্থ যদি 40,000 হয়, আমার অত টাকার দরকার নেই, 3 থেকে 5,000 টাকা হলেই এনাফ। তাহলে আমি কি করব? 3 থেকে 5,000 টাকা হলে উজ্জ্বল টিউশন করবে না, এই বিজনেসটা করলে উজ্জ্বল আমাকে সময় একটু দিতে পারবে। আর কি, আমাদের তো আমরা রেন্টেড হাউসে থাকতাম, তো সে কারণে আমার একটা স্বপ্ন ছিল যে কবে নিজের একটা থাকার জায়গা হবে, এবং তার জন্যে মাসে মাসে যে ইএমআইটা সেটা এখান থেকে হয়ে যাবে। এইরকম ভাবনা চিন্তা নিয়ে কিন্তু আমি বিজনেসটাকে ভাবতাম। এবং প্রথম দিন থেকে কখনো এরকম নেগেটিভ ছিলাম না, কখনো নেগেটিভ আমার ভাবনা চিন্তাগুলো ছিল না। তার কারণ জানি না, হয়তো যাদেরকে ভেবেছিলাম যে যাদের সাথে বিজনেসটা বিল্ড করব, তাদের ওপর সেই বিশ্বাসটা আমাদের অগাধ ছিল বলেই হয়তো এটা আমাদের হয়নি। আমরা বিজনেসটাতে 98-এর 5 মে জয়েন করি। প্রথম দিকে খুব একটা সিরিয়াস ছিলাম না, কিছুদিনের মধ্যেই আমরা ডিসিশন নিয়েছিলাম বিজনেসটা আমরা সিরিয়াসলি বিল্ড করব। কিন্তু আবার ভগবান বাদ সাধলেন। তারপরের জাস্ট 98-এর 5 মে আমরা জয়েন করেছিলাম, কিন্তু জুন মাসে আমি কনসিভ করে গেলাম, এবং সেটা ছিল আমার ক্রিটিক্যাল প্রেগন্যান্সি। আমি বাড়ি থেকে বেরোতে পারতাম না। সেই সময় আমাদের অর্গানাইজেশনকে, সেই অর্গানাইজেশন একটু একটু করে বড় হয়ে যাচ্ছিল, সেখানে পুরো সাপোর্টটা দিয়েছিল আমার আপলাইন মৌহা, এবং ও সেই সার্ভিসেই কিন্তু আজকে আমাদের অর্গানাইজেশনে অনেক লেডি লিডার তৈরি হয়েছে, এবং আজও কিন্তু সেই সাপোর্ট আমরা পাই। এই সময়টাতে আমি প্রায় 1 মাস 15 দিন হসপিটালাইজ ছিলাম। সেই সময় উজ্জ্বল কখনো কিন্তু একটা মিটিংও অফ করেনি, কখনো কোনো বিজনেসের কাজ বন্ধ করেনি, অফিস অফ করেনি, সব কিছু মেনটেন করেই কিন্তু ও বিজনেসটাকে বিল্ড করেছিল। আর তারপর তো আপনারা শুনলেন যে ঘটনাটা, যে আমার মেয়ের অসুস্থতা, এবং সেখানে আমরা কিছুদিন বেশ কয়েক মাস, ও হওয়ার কয়েক মাস পর বুঝেছিলাম যে ও ভীষণ অসুস্থ, এবং সেই অসুস্থতা মানে অন্য রকমের অসুস্থতা, যেখানে আমরা একটা সময় লড়াইতে যেতে যেতে নিজেরা পুরোপুরি আর্থিক মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। এবং সেই সময়টাতে
থাকতেও আমরা কিন্তু আমাদের বিজনেস থেকে সরে যাইনি ফ্রেন্ডস, আমরা কিন্তু আমাদের কমিটমেন্ট থেকে সরে যাইনি, আমরা কিন্তু কমিটেড ছিলাম। সেই সময়তে আমরা নিজেরা ঠিক করেছিলাম 50-50 কমিটমেন্ট, সেই কমিটমেন্টটা কিন্তু আমরা তখনও করেছিলাম। এমন ছিল না যে আজকে যেমন 6% অ্যাচিভ করার পর আমাদের 50-50 না করলে আমরা চেক পাবো না, এরকম কিন্তু সেই সময়টা ছিল না। আমরা নিজেরাই সেই কমিটমেন্ট রাখতাম এবং তার জন্য কিন্তু আমরা কখনো পিছু পা হয়নি। প্রায় একটা বছর আমি কোনো মিটিংয়ে কিন্তু আসতে পারতাম না এবং তার জন্যে সেই সময়টাতে বিজনেসের বাইরে কখনো রয়েছে এরকমও কিন্তু কখনো মনে হয়নি। কারণ সেই সময় দেখা মানে যেটা ছিল, উজ্জ্বলের একটা বড় সাপোর্ট ছিল। কারণ আমার আপলাইন মৌহা যখন কনসিভ করেছিল তখন কিন্তু অনিরুদ্ধদা যেভাবে মৌহাকে গাইড করত, উজ্জ্বল সেটাকেই ডুপ্লিকেট করেছিল। উজ্জ্বল সেভাবে ফলো করে ও আমাকেও কিন্তু সেভাবে গাইড করত। কীরকম, ও যখন মিটিংগুলোতে যেত আমার জন্য কিন্তু সেই সময় ক্যাসেট হতো, সেই ক্যাসেট করে নিয়ে আসতো। ও কিন্তু বাড়িতে এসে মিটিংগুলো শেয়ার করতো। ও আমাকে কোন কোন সিডি শোনা দরকার সেগুলোকে আমাকে ও রেকমেন্ড করতো। এছাড়াও আমাদের অর্গানাইজেশনের যে লেডি লিডাররা যারা তৈরি হচ্ছিল, অনেক লেডিস যারা ইনভলভ হচ্ছিল, তাদের ফোন নাম্বার এনে আমাকে দিত এবং আমি কিন্তু বাড়ি থেকে বসে তাদের সাথে ফোনে কমিউনিকেট করতাম। যার ফলে যখন আমি বিজনেসটায় পুরোপুরি ইনভলভ হয়েছিলাম, এখানে এই ফ্যামিলিতে আমাকে অ্যাকসেপ্ট করতে কারো অসুবিধা হয়নি এবং আমারও কাউকে অ্যাকসেপ্ট করতে কোনো অসুবিধে হয়নি। আর টিম ফিলিংস অ্যাসোসিয়েশনের কথা কি বলবো, আপনারা শুনছিলেন আমার মেয়ের সেই ঘটনা। যখন আমরা ম্যাড্রাস থেকে ফিরেছিলাম সেদিন আমি স্টেশনে দেখেছিলাম কত মানুষ, আমাদের হার্টলাইন, আমাদের টিমমেটস, আমাদের আপলাইন, সবার চোখে জল। ফিরেছিলাম ভীষণ ভাঙা মন নিয়ে। ভাবতে পারবেন না, বুঝতেই পারছেন যে সেই সময় কীরকম হতে পারে অবস্থাটা। সেই সময় ভেবেছিলাম আমি আর উজ্জ্বল বোধহয় একা হয়ে গেলাম, কিন্তু যখন সেই মানুষগুলোকে দেখেছিলাম তাদের দেখে মনে হয়েছিল আমরা কিন্তু একা নই, আমাদের সাথে অনেক মানুষ আছে এবং অনেক মানুষ আমাদের জন্য অপেক্ষা করছে। সে কারণে এই বিজনেসটাকেই আমরা আঁকড়ে ধরেছিলাম এবং সবার থেকে এনকারেজমেন্ট, মোটিভেশন নিয়ে নতুন করে স্বপ্ন দেখার সাহস পেয়েছিলাম। ড্রিমটাকে আবার নতুন করে দেখতে শুরু করলাম, ভিজুয়ালাইজ করলাম, ভার্বালাইজ করলাম আপলাইনের সাথে। তাদের মোটিভেশন, তাদের সার্ভিস, তাদের রিলেশন, তাদের ভালোবাসায় আমরা কিন্তু কখনো হারিয়ে যাইনি আর ওরা আমাদের কখনো হারিয়ে যেতে দেয়নি। নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে 100% বিজনেসটাতে ইনভলভ হলাম। যখন বাড়িতে মানে বিজনেসটা ইনভলভ হওয়ার পর যেটা হলো, বাড়ি থেকে প্রায় সময় বেরোতে হয় এবং সেখানে কিন্তু এরকম ভাবার কারণ নেই। অ্যাজ এ হাউস ওয়াইফ আমাকেও কিন্তু অনেক নেগেটিভ চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। কারণ বুঝতেই পারছেন শাশুড়ি মা বাড়িতে নেই, শ্বশুর মাসে একা থাকতেন। সেখানে আমরা কিন্তু সেখানে উজ্জ্বল আমাকে একটা বড় সাপোর্ট দিয়েছিল যে কেন আমরা বিজনেসটা বিল্ড করছি সেটা কিন্তু আমরা বাড়িতে শেয়ার করেছিলাম এবং কেন আমাদের বিজনেসটা করা দরকার সেটাও কিন্তু শেয়ার করেছিলাম। তারপরেও যখন আমি মিটিংয়ে বেরোতাম, কিছু খুব কাছের মানুষরা এসে আমার শ্বশুরমশাইকে বেশ কিছু সুন্দর সুন্দর নেগেটিভ দিয়ে যেত। বুঝতেই পাচ্ছেন বাড়ি ফেরার পর যা হয় সেই সিচুয়েশানগুলো সবসময় আমাকে ফেস করতে হতো। কিন্তু মজার ব্যাপার ছিল, আমি তো সারাদিনই অনেকটা সময় আমার শ্বশুরমশাইয়ের সাথে কাটাতাম। সেই সময়টাতে আমি তাকে বোঝাতাম, আবার সেই ড্রিমটাকে রিব্রাশ করতাম, তার সাথে আমাদের ড্রিম শেয়ার করতাম, আবার তিনি পজিটিভ হতেন। এইভাবেই দিনগুলো খুব স্মুথলি কখনো যেত, কখনো কিন্তু সেটা নয়। আমরা যে ভাড়া বাড়িটাতে থাকতাম, যে রেন্টেড হাউসটাতে, সেখানে কিন্তু আমাদের দুটো ঘর ছিল মাত্র। একটা ছোট্ট বেডরুম থেকে, বিছানার ওপর থেকে কিন্তু আমরা বিজনেসটাকে বিল্ড করেছিলাম। আমাদের আলাদা কোনো স্পেসের দরকার ছিল না। সেই ঘর থেকেই কিন্তু আমরা ফাউন্ডার্স অ্যাফেয়ারশিপ আমরা অ্যাচিভ করেছিলাম এবং সেখানে আমার মানে শ্বশুরমশাইয়ের ভীষণ কষ্ট হতো। তার যে প্রবলেমটা ছিল সেটা, তার সারা রাত তাকে উঠতে হতো, টয়লেটে যেতে হতো এবং আমাদের বাড়িতেও যদি কেউ আসতেন আমার খাওয়াতে কোনো অসুবিধে হতো না, কিন্তু টয়লেটটার জন্য ভীষণ টেনশন হতো। তখন আমার যেটা ছিল যে খাও এসে, কিন্তু টয়লেটে যাবে না তো, এরকম একটা ব্যাপার ছিল। তো যখন এই ঘটনাগুলো ঘটতো আর ভাবতাম কবে সেই দিনটা আসবে নিজের একটা থাকার জায়গা, আর যখন কোনো মানুষ আসবে তাকে থাকতেও দিতে পারবো, তার টয়লেট নিয়ে টেনশন হবে না। তো ডিলেট গ্র্যাটিফিকেশনে বিশ্বাস করেছিলাম। আমাদের একটা কলকাতার আশেপাশে একটা ফ্ল্যাট কিনতে পেরেছি থ্রু দিস বিজনেস। 1700 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট, যেখানে কিন্তু আমাদের 5টা বেডরুম আছে। শুধু 5টা বেডরুম নয়, 4টে টয়লেট আছে তার সাথে, আর এখন কোনো অসুবিধে হয় না। আর
আমার শ্বশুরমশাই মাঝে মাঝে তো নেগেটিভ হতেনই, কিন্তু মন থেকে সেটা হয়তো পুরোপুরি বলতেন না। কিন্তু সেদিন যখন এই ফ্ল্যাটটাতে তাকে নিয়ে গেছিলাম প্রথম আমরা যেদিন, সেই দিনটাতে সব থেকে যিনি খুশি হয়েছিলেন, সব থেকে যিনি বেশি আশীর্বাদ করেছিলেন, আমি জানি আমার শ্বশুরমশাই। এবং তারপর থেকে কিন্তু আর তিনি নেগেটিভ হননি। তিনি কিন্তু আমাদের প্রচুর সাপোর্ট করতেন, সবসময় আমাদের এনকারেজ করতেন। আমরা অনেক কিছু পোস্টপন করেছিলাম এবং সেই পোস্টপনের মধ্যে টিভি দেখা, গান শোনা, বেড়াতে যাওয়ার সময় আমরা কিন্তু মানে অনেকে যখন বেড়াতে যেত আমরা কিন্তু তখন বিজনেসটাকে বিল্ড করতাম। এবং এই সব স্বপ্ন দেখতে দেখতে একটা সময় ভাবতাম কবে ফ্লাইটে চড়বো। ফ্লাইটে চড়া কিন্তু মানে আমার কাছে একটা স্বপ্ন। আজকে বলি, আজকে আমার ড্রিম ফুলফিল হলো। আর একটা আমি 15 বছর ধরে ভাবতাম যে আমরা একদিন ফ্লাইটের ভেতরটা কেমন দেখবো বলে আমি আগরতলায় যাব এবং আগরতলা থেকে ফেরার সময় আমি বাসে করে ফিরবো, অন্তত ফ্লাইটের ভেতরটা তো দেখা যাবে। আজকে ভাবুন 15 বছর পর আমি কিন্তু এই বিবিএস করতে, একটা বিজনেস বিল্ডিং সেমিনারে আপনাদের মতন এত একটা সুন্দর পরিবারে মিট করতে এসেছি এই আগরতলাতে। এটা কিন্তু আমার ড্রিম ফুলফিলমেন্টের দিন। আর আমাদের এমন অনেক কিছু দিয়েছে। আমরা প্রচুর বিদেশ ঘোরার সুযোগ পেয়েছি। যে মেয়েটা খুব সাধারণ মেয়ে ছিল, আজকে তার হাতে পাসপোর্ট। আমাদের কোথায় না ঘুরিয়েছে, আমাদের থাইল্যান্ড, সিঙ্গাপুর, আমরা ইউরোপের বেশ কয়েকটি জায়গায় ঘুরেছি। আমরা স্টার ক্রুজ, মেড ক্রুজ, আমরা লাস্ট সুইজারল্যান্ড গেছিলাম। নেক্সট আমরা ডিসেম্বরে যাচ্ছি অস্ট্রেলিয়া, মেলবোর্ন, এবং তারপরের আমরা যাচ্ছি ফ্যামিলি ট্রিপ আমার ছেলেকে নিয়ে পাটেয়া। দেখুন পরপর কিন্তু এর পরেও কিন্তু আপনাদের জন্য সুযোগ আছে, সেটা কিন্তু অপেক্ষা করছে আপনাদের জন্য। আর কি আমরা কিন্তু এখান থেকে শুধু ফ্লাইটে চড়া বিদেশ যাওয়া না, অনেক স্বপ্ন পূরণ করতে পেরেছি। আমাদের 8 বছরের ছেলেকে ছোট্টবেলা থেকেই সে স্বপ্ন দেখতো গাড়ির, আমরা গাড়ি কিনতে পেরেছি। আমি ফুল টাইম হাজবেন্ড পেয়েছি, কারণ বিদেশে প্রথমবার একা গেছিলাম, খুব যন্ত্রণা হয়েছিল। ডিসিশন নিয়েছিলাম এই বিজনেসটা বিল্ড করবো, একসাথে বিদেশ ঘুরবো। এবং আজকে দেখুন ফুল টাইম হাজবেন্ড, আমরা প্রচুর কোয়ালিটি টাইম কাটাই। আমরা কিন্তু আমার ছেলেকে প্রচুর কোয়ালিটি টাইম দিই। আজকে অনেক মানুষ বলেছিল, ওর কিছু বন্ধুর ওয়াইফরা আমাকে বলেছিল যে তুমি বিজনেসটা করতে যাচ্ছ ঠিক আছে, তুমি তার মানে তোমার হাজবেন্ডকে ভালোবাসো না, তুমি পয়সা ভালোবাসো। বিশ্বাস করুন আজকে আমরা মানি টাইম সব এনজয় করছি। আজকে তাদের হাজবেন্ডরা এখনও সারাদিনে 16 ঘন্টা পরিশ্রম করে। মানি টাইম সিকিউরিটি তাদের জীবনে এখনও আসেনি। আমরা প্রথম প্রোডাক্ট শেয়ার করেছিলাম, খুব মানে আপলাইনরা যা যা বলতো সেই কাজগুলোর মধ্যে একটা যে প্রোডাক্ট ইউজ করা, সেটা আমরা শুরু করেছিলাম। প্রথম ভাবতাম এত দামি প্রোডাক্টস, ধীরে ধীরে শিখেছি, ধীরে ধীরে প্রোডাক্ট নলেজটা নিয়েছি। আস্তে আস্তে মনে হয়েছে প্রোডাক্টটা কস্টলি নয়, কস্ট এফেক্টিভ। প্রথম দিনের প্রোডাক্ট শেয়ারিং খুব এক্সাইটিং ছিল। সেই সময় ভাবতাম কে নেবে এত দামি প্রোডাক্টস, কিন্তু নিয়েছিল। না ভেবেই মানে ভাবতেই পারছিলাম না যে আমার থেকে একজন কেউ G&H লোশন ফার্স্ট আমার রিটেলিং, সেখান থেকে কিন্তু আমি ভীষণ এক্সাইটেড হয়েছিলাম। আর তারপর যেটা হয়েছিল, অনেক মানুষ, খুব কাছের মানুষরা বলতো, যাদের কাছে গিয়ে আমি প্রোডাক্ট শেয়ার করতাম, তুমি বড় লোক, তুমি এই প্রোডাক্ট ইউজ করবে, আমরা এই প্রোডাক্ট আমরা ইউজ করার জায়গাতে নেই, অসুবিধে হয়নি। আপলাইন বলেছিল তুমি বলে যাও যার লাগবে সে নেবে, ঠিক কেউ না কাউকে তুমি খুঁজে পেয়ে যাবে এই প্রোডাক্ট শেয়ারিংয়ের জন্য। আজকে আমাদের অনেক কাস্টমার আছে। আমরা থ্রু দিস সিস্টেম আমরা আমাদের ব্রিড ভ্যালুস দিয়ে পজিটিভলি মোরাল হেল্প অফ আপলাইনের সাহায্যে, এবং এখানে অনেক সময় মনে হয় আমার চ্যালেঞ্জটা অনেক বড়, কিন্তু বিশ্বাস করুন আমারও তাই মনে হতো। কিন্তু একটা সময় ফিল করেছিলাম যে প্রত্যেকটা মানুষের যতদিন অস্তিত্ব থাকবে ততদিনই তাকে চ্যালেঞ্জ ফেস করতে হবে, এবং ভগবান তাকে ততটাই চ্যালেঞ্জ দেন যতটা সে ওভারকাম করতে পারেন। তো আমার ছেলেও যখন ছোট ছিল সেই সময় থেকে কিন্তু আমি বিজনেসটাকে কখনো ভাবিনি কিভাবে বিল্ড করব, আমি সময় বার করতে পারবো কিনা, সেটাও শিখেছিলাম মৌহাট থেকে। বিজনেসটাকে সেই ছোট্ট বাচ্চাকে রেখে আমি মিটিং অ্যাটেন্ড করতাম, আউট স্টেশন করতাম, এভাবেই কিন্তু আমরা তৈরি হয়েছিলাম। কারণ আমি বিজনেসটাকে বিজনেস হিসেবে কখনো ভাবিনি, এই বিজনেসটা আমাদের সন্তান হিসেবে আমি দেখেছি। আমরা ভেবেছিলাম এই বিজনেসটাতে আমরা ঠিক করে বিল্ড করলে আমার এই সন্তানকে আমার এই বিজনেস যে সিকিউরিটি দিতে পারবে আর কেউ দিতে পারবে না। এবং সেখানে আমি কখনো, সবসময় আমি আর উজ্জ্বল দায়বদ্ধ আমাদের সন্তানের কাছে, আমাদের ফ্যামিলির কাছে। আমি কখনো দেখিনি উজ্জ্বল খুব টায়ার্ড অফিস থেকে বাড়ি চলে এসছে। সবসময় অফিসের পর সে ট্রেনিং অ্যাটেন্ড করেছে, নতুবা প্ল্যান শো করেছে, তারপর কিন্তু বাড়ি ফিরেছে। কখনো কিন্তু রাগ করিনি এবং কখনো আমরা মনে করিনি এটা আপলাইনের বিজনেস। সবসময় আমরা কনসেপ্টটা বোঝার চেষ্টা করেছি, ওনারশিপটাকে ডেভেলপ করার চেষ্টা করেছি, এবং তাই কখনো এক্সকিউজ দিইনি। বিজনেসটা ফ্রেন্ডস স্পেয়ার টাইমে হলেও স্পেয়ার মাইন্ডে কখনো বিল্ড করিনি। লাস্ট বলবো যে আমাদের আসল সম্পদ আমাদের সিকিউরিটি, বড় সম্পদ তার থেকেও আমাদের টিম মেম্বার্স, আমাদের বন্ধুরা, আমাদের
লাইন অফ স্পন্সরশিপ তীর্থঙ্কর সুপর্ণা দত্ত থেকে শুরু করে আমরা পাই অসিতাভ দত্ত, শ্বেতা দত্ত, শুভাশিস ঘোষ, সুজাতা ঘোষ, অনিরুদ্ধ ঘোষ, মৌহা ঘোষ। এদের টিমের ইউনিটি এটাই হলো আমাদের অনেক গুরুত্বপূর্ণ সম্পদ। ফ্রেন্ডস, আজকে যদি কেউ এরকম এইখানে এসে থাকেন যারা এখনও ডিসিশন নিতে পারেনি এই বিজনেসটা বিল্ড করার, আপনাদেরকে আমি বলবো ভগবান সেদিন যে উইসডম আমাদের দিয়েছিলেন, আমি ভগবানের কাছে প্রে করব আপনাদেরকেও সেই উইসডমটা দিক। আপনারাও ডিসিশন নিন আপনাদের জীবনে বিজনেসটা বিল্ড করার জন্যে। দেখবেন আপনার কাছে অনেক কিন্তু দায়িত্ব দিয়ে পাঠিয়েছে ভগবান, সেটাকে ফিল করুন ফ্রেন্ডস। আপনাদের জন্য অনেক মানুষ অপেক্ষা করছে, অনেক মানুষ, সবসময় এটাকে ফিল করুন এবং বিজনেসটাকে খুব তাড়াতাড়ি ডিসিশন নিন বিল্ড করার। তো আজকে আমি জাস্ট মানে কি বলবো, খুব ভালো লাগছে এখানে এসে। নাইস টকিং টু ইউ। আর মানে এখন আমি যাকে ডেকে নিচ্ছি, আমার পার্টনার, আমার হাজবেন্ড উজ্জ্বল। থ্যাংক ইউ সো মাচ। তো বলছিলাম যে ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু ডাক্তার হওয়ার হলো না, চাকরি করছিলাম। এই বিজনেসে জয়েন করার পর দেখলাম যারা ডাক্তার হয়েছেন, যারা ইঞ্জিনিয়ার হয়েছেন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়েছেন, যারা তাদের স্বপ্ন পূরণ করেছেন, তারাও এই বিজনেসে ডায়মন্ড হতে চায়। তার মানে এই বিজনেসের জায়গাটা কি সেটা অনুভব করেছিলাম বিজনেসে জয়েন করার পর। আজকে অনেকে একটা অনুচ্চারিত প্রশ্ন থাকে যে তোমরা প্রথমে জয়েন করেছো তাই তোমাদের কিছু সুবিধা ছিল, যে সুবিধাটা হয়তো আমরা আজকে এনজয় করতে পারছি না, তোমরা সেই অ্যাডভান্টেজটা পেয়েছো। আমি তাদের জন্য কতগুলো কথা বলি। সেই মুহূর্তে আমরা যখন জয়েন করেছিলাম আমাদের 6টা প্রোডাক্ট ছিল, এখন 130টার বেশি প্রোডাক্ট আছে। সেই মুহূর্তে যারা আগরতলাতে জয়েন করেছিলেন তাদের প্রোডাক্ট তুলতে কলকাতা যেতে হতো, এন্টায়ার নর্থ ইস্টের সবাইকে কলকাতা যেতে হতো। এখন এখানে কিন্তু নিজেদের অফিস আছে। আমাদের মাত্র ভারতবর্ষে 5টা অফিস ছিল, এখন 150-র বেশি অফিস আছে। কোনো ব্রিড ওপেন হতো না, কোনো বিবিএস ছিল না, কোনো ব্রিড টুলস ছিল না। আজকে জায়গায় জায়গায় ব্রিড ওপেন হচ্ছে, বিবিএস হচ্ছে, ব্রিড টুলস, স্ট্যান্ডিং অর্ডার প্রোগ্রাম, বুক অফ দ্য মান্থ হচ্ছে। সেই সময় নিউট্রালাইট ছিল না, আর্টিস্ট্রি ছিল না, অ্যাপসা ছিল না। আজকে নিউট্রালাইট, আর্টিস্ট্রি, অ্যাপসা মেইন বিজনেস বুস্টার। সেই সময় কোনো ইন্স্যুরেন্স বিজনেস ছিল না, আজকে ইন্স্যুরেন্স আমাদের বিজনেসের অ্যাপসা 80 অ্যাডজুভিনেটেডের কাজ করছে। সেই সময় কোনো হোম ডেলিভারি ছিল না, 24 আওয়ার্স অনলাইন প্রোডাক্ট নেওয়া যেত না, ই লার্নিং ছিল না, আজকে এগুলো সবই আছে। প্রথম দেখে আমি শকড হয়েছিলাম প্রোডাক্টের দামগুলো দেখে। এলওসির যে দাম দেখেছিলাম তখন, বিশ্বাস করুন তখন আমার সেই দামের কোনো জামাই ছিল না। তো আমার মনে হয়েছিল গাড়ির থেকে গাড়ির হর্নের দাম বেশি। তো কিন্তু অনিরুদ্ধ মহু আমাকে কিন্তু মানে তার কনসেন্ট্রেশন পাওয়ার বা অন্যান্য কিছু বলেনি, একটা কথাই বলেছিল, চল না, আমরা পারলে তোরাও পারবি। একটার পর একটা মিটিং অ্যাটেন্ড করতাম, একই কথা শেখানো হতো। মাঝে মাঝে মনে হতো কেন, বুঝে তো গেছি। একদিন বাসে করে ফিরছিলাম বেহালা থেকে প্ল্যান দেখিয়ে, তখন মনে হচ্ছিল বিজনেস ইজ সো সিম্পল। 4 বেসিক্স, 9 কোর, 6 কার্ডিনাল, 3 পাওয়ার। আগরতলাতেও তাই, কলকাতাতেও তাই, আমেরিকাতেও তাই, হনলুলুতেও তাই। তার মানে বিজনেস ইজ সো সিম্পল অ্যান্ড প্রেডিক্টেবল। জীবনে প্রথম প্ল্যান দেখিয়েছিলাম অনিরুদ্ধর বাড়ির একটা হোম মিটিংয়ে। আমাকে হঠাৎ বলে উঠেছিল যে সেলস অ্যান্ড মার্কেটিং প্ল্যানটা বল। কাঁপতে কাঁপতে উঠেছিলাম। জানেন তো ছেলেদের একটা ড্রেস কোড আছে এবং সেটা কখনো হাফ প্যান্ট পরে প্ল্যান দেখাতে নেই। আমি অনেক ভেবে দেখেছি, এটার কারণ হচ্ছে প্রথম প্ল্যান দেখালে লোকের হাঁটু কাঁপে, হাফ প্যান্ট পরলে হাঁটু কাঁপাটা দেখা যাবে, ফুল প্যান্ট পরলে দেখা যাবে না। সেই জন্যই মনে হয় ফুল প্যান্ট পরে প্ল্যান দেখাতে বলে। তো কাঁপতে কাঁপতে দেখিয়েছিলাম, কিন্তু পরিপূর্ণ আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলাম। অসিতাভ, শ্বেতা দত্তর টিমের ইউনিটি নিয়ে কিছু বলার নেই, শুধু একটা বলি, গত 14-15 বছর ধরে অন্তত কলকাতা শহরে যদি কারুর কোনো রক্তের প্রয়োজন হয়েছে, সে রক্তের অভাব কখনো হয়নি। সেটা নেগেটিভ ব্লাড গ্রুপ হোক, পজিটিভ ব্লাড গ্রুপ হোক, ঈশ্বরের অসীম করুণা এই টিমটা এরকমভাবে ইউনাইটেড হয়েছে। আজকে লাভ এবং ফেইথ আপলাইনের প্রতি যখন আমরা এই 14 বছরের বিজনেসে প্রত্যেক মাসে আমরা গ্রো করিনি ফ্রেন্ডস। সেই যুদ্ধের সময় যখন সব কিছু ঠিক চলছে না, তখনও অকুণ্ঠ সহযোগিতা আমাদের আপলাইনের ছিল। হার্টলাইন টিচার্সরা, এন্টায়ার এডিএসডি টিমের যত প্ল্যাটিনাম সেনাপ, অল দ্য ডায়মন্ডস, এমারেল্ডস, তাদের টিচিংস পেয়ে আমরা ধন্য হয়েছি। তীর্থঙ্কর সুপর্ণা সাগর পাড় থেকে এসে তারা লিডারশিপ করেছে, সেগুলো আমরা পেয়েছি। অনিরুদ্ধ মহুয়ার প্রত্যেক মাসে একটা মেগা ট্রেনিং হয়, সেখানে আমাদের ক্রস লাইনরা আমাদের টিমকে তৈরি করে দিয়ে গেছে।
সমস্ত হার্টলাইনদের নাম বলা সম্ভব নয়, কিন্তু দুজনের নাম অবশ্যই বলবো। তারা হলেন অচিন্ত এবং শম্পা বোস, রঞ্জন এবং প্রমিতা নন্দী। তাদের এন্টায়ার গ্রুপ, তাদের এন্টায়ার লিডারশিপ আমাদের টিম তৈরি করতে অনেক সাহায্য করেছে। আমরা অনেকগুলো মিটিং শুনেছি, কিন্তু দুটো মিটিংয়ের কথা বিশেষভাবে মনে আছে। একটা হচ্ছে প্রথম বিবিএস কলকাতাতে, তীর্থঙ্কর সুপর্ণার রোটারি সদনে। একটা করার কথা ছিল, দুটো হয়েছিল এবং ভিড়ের মধ্যে ঢুকতে পারিনি, কিন্তু সেখানে আমরা প্রচুর এনার্জি পেয়েছিলাম। একটা বৃষ্টি ভেজা রাতে সন্ধ্যাবেলায় কলকাতা শহর ভেসে গেছিল, মেট্রো রেলের টানেলেও জল ঢুকে গেছিল। সেই সময় পল মিলার এসেছিলেন। ক্রাউন কি, পল মিলার কি, কান্তিগালা কি বুঝতাম না, কিন্তু সেই সাগর পাড় থেকে একজন বিদেশি মানুষ এসে আমাদের জীবনটা বদলে দিয়েছিল। এবং আমরা বুঝতে পেরেছিলাম যে এই বিজনেসের যুদ্ধ আসলে আমাদের কাস্টমারদের সঙ্গে নয়, আমাদের গেস্টদের সঙ্গে নয়, এই বিজনেসের যুদ্ধটা আসলে আমাদের সঙ্গে। একটা গল্প শুনেছিলাম, সেই গল্পটা মনের মধ্যে গেঁথেছিল। সেই গল্পটা হলো এই যে একটা পাহাড়ি রাস্তা, শীতের রাত, প্রচণ্ড ঠান্ডা, তার সঙ্গে বৃষ্টি হচ্ছে। একজন কাপল সেই পাহাড়ি রাস্তাতে, অচেনা একটা পাহাড়ি রাস্তাতে এক শহর থেকে আরেক শহরে যাচ্ছিলেন, গাড়ি চালাচ্ছিলেন। প্রচণ্ড বৃষ্টিতে 10 ফুট আগের জিনিসটাও দেখা যাচ্ছে না, বেরোতে একটু দেরি হয়ে গেছে, টেনশন হচ্ছে। এবং সেই সময় একটা ছায়া মূর্তি, হেডলাইটের আলোয় দেখা গেল অন্ধকারের মধ্যে একটা ছায়া মূর্তি বৃষ্টি ভিজতে ভিজতে গাড়িটাকে থামানোর চেষ্টা করছে ইশারা করে। সমস্ত কাঁচ তোলা। ড্রাইভার ভাবলো এই অচেনা এরকম একটা নিঝুম পরিবেশে গাড়ি থামানোটা মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। কে জানে মানুষটার উদ্দেশ্য কি, কিন্তু তার স্ত্রী তার হাতটা চেপে ধরলো। তুমি কি ওকে চাপা দেবে নাকি? গাড়িটা থামলো, ব্রেকটা কষলো এবং যতটুকু মিনিমাম কাঁচ ফাঁক করা যায় কাঁচটা ফাঁক করে একরাশ বিরক্তির সঙ্গে ভদ্রলোক স্টিয়ারিংয়ের হুইলে বসে জিজ্ঞেস করলেন, কি চাই? ভদ্রলোক বললেন, ঈশ্বরের অসীম করুণা, তুমি গাড়িটা থামিয়েছ। ঠিক 200 মিটার দূরে একটা বিরাট খাদ তৈরি হয়েছে এই বর্ষাতে, এবং তুমি দেখতে পারতে না অন্ধকারে, তুমি খাদে পড়ে যেতে। ফ্রেন্ডস, 1998 সালে যখন আমরা বিজনেসটা পাই, আমরাও জানতাম না আমাদের জীবনটায় একটা বড় খাদ আসছে সামনে। এবং এটা প্রতীকী গল্প। ধরে নিতে পারেন ওই গাড়ির ড্রাইভারের নাম উজ্জ্বল চট্টোপাধ্যায়, আর গাড়িতে যিনি গাড়িটা থামাতে বলেছিলেন তার নাম মিঠু চট্টোপাধ্যায়। আর যে মানুষটা ওই বৃষ্টি ভেজা রাতে আমাকে থামিয়েছিল তার নাম অনিরুদ্ধ ঘোষ। জীবন দান করার জন্য ধন্যবাদ দেব, ফিরে যাব নিরাপদ আশ্রয়ে, পারলাম না। বিবেক বলল, সেই মানুষটার পাশে থাকো, সামনে আরও অনেক গাড়ি আসবে, তাদের জীবনের ব্রেকটাকে থামাও এবং তাদের গাড়িটা থামিয়ে বলো সামনে অনেক খাদ থাকতে পারে, চলো মানুষকে বাঁচানোর ব্রতে থাকি। দেখলাম আমরা একা নই, আমাদের সঙ্গে অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে। ভগবানের অসীম করুণা যে আমরা কখনো ক্যালকুলেটিভ হইনি, যদিও ক্যালকুলেশনসটা বুঝতাম। আমরা বুঝতাম যে এই বিজনেসটা বিল্ড করা মানে হচ্ছে ভগবানের দূত হিসেবে কাজ করা এবং মানুষের জীবনে আবার একটা আশার আলো তৈরি করা, এবং সেই কাজটাই আমরা করে গেছি দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, এবং আমরা সেটাকে এনজয় করেছি। রেজাল্ট হয়েছে আমাদের অত্যন্ত একটা হার্ড ওয়ার্কিং সলিড ফাউন্ডেশনের একটা ইউনাইটেড টিম হয়েছে, যেখানে আমাদের একটা ডায়মন্ড আছে, 9টা এমারাল্ড রয়েছে, অনেক স্যাফায়ার রয়েছে, এবং ঈশ্বরের অসীম আশীর্বাদে 100-র বেশি প্ল্যাটিনাম কাপল রয়েছে আমাদের বিজনেসে। আমরা একা নই ফ্রেন্ডস, আমাদের আপলাইনটা যেমন সঙ্গে ছিলেন, আজকে যদি এই ঘরে কেউ থাকেন যিনি একা এসছেন, তার সঙ্গে কেউ নেই, তার ডাউনলাইনের আসার কথা ছিল, সে আসেনি, চিন্তা করবেন না ফ্রেন্ডস, একদিন আপনি এই হলে বিবিএস করবেন এবং আপনার বিবিএস শুনতে প্রচুর মানুষ আসবে। ট্রাস্ট আস। আমরাও একা নই, আমাদের অনেক টিম মেম্বার ওই বৃষ্টি ভেজা রাতে তারা মানুষকে বাঁচানোর ব্রত নিয়েছে। তাদের কতজনের নাম করব ফ্রেন্ডস, কিন্তু তবু কয়েকজনের নাম না বললেই নয়। আমাদের প্রথম লেগ, আমার একদম ছোটবেলার বন্ধু প্রকাশ উপাধ্যায়, ফাউন্ডার্স প্ল্যাটিনাম।
তার যখন এমারেল স্টোরি হবে তখন আপনারা বুঝবেন যে কি প্রচণ্ড যুদ্ধ করেছে সে জীবনের সঙ্গে, জীবন তাকে ফেরায়নি। ওখান থেকেই আমাদের প্রথম ডায়মন্ড কাপল প্রশান্ত অ্যান্ড গীতা ভট্টাচার্যকে আমরা পেয়ে যাই। তাদের অনেক বড় অর্গানাইজেশন, অনেক মানুষ তারা বাবলিং করছে উইথ এক্সাইটমেন্ট, এবং তারা নতুন নতুন হায়ার পিনে আসছে। আমাদের সেকেন্ড লেগে অনেক লিডার আছে, ঈশ্বরের করুণা। তাদের কয়েকজনের নাম বলতে গেলে প্রথম যার কথা এখানে মনে হচ্ছে শান্তনু অ্যান্ড বর্ণালী দত্ত, ব্রিট হোস্ট আসানসোল। আমি ব্রিট হোস্টের কথা স্পেশালি বলছি কেন, ব্রিট হোস্টের অনেক কাজ করতে হয় সিস্টেমের প্রতি, নিজের নয়, নো মাই সকলের জায়গায় দাঁড়িয়ে। যেখানে যেমন বাবুল এবং ইভা দাস মাসের পর মাস, বছরের পর বছর ব্রিট স্টেজকে সার্ভ করছে, শান্তনু বর্ণালীও তাই। তাদের সারা ভারতবর্ষ জুড়ে অর্গানাইজেশন। শান্তনু অ্যান্ড মহুয়া ভাদুরী, ব্রিট হোস্ট শিলিগুড়ি, হিউজ অর্গানাইজেশন, খুব শিগগিরই তারা এমারেল্ড যাবে। শিবাশিস অ্যান্ড সুমনা চক্রবর্তী, ফাউন্ডার্স প্ল্যাটিনাম, তাদের হাত ধরে আমরা বাঞ্চ অফ এমারেল্ডদের পেয়েছি, এবং নর্থ ইস্ট আমার নিজের ঘর হয়ে গেছে। আজকে গৌহাটিতে সুব্রত অ্যান্ড বিজয়লক্ষ্মী চক্রবর্তী, দিলীপ অ্যান্ড দীপা শর্মা, কুলজিৎ অ্যান্ড মল্লিকা বড়ুয়া, রবিন অ্যান্ড ইলা ভুইয়া, দেবাশিস অ্যান্ড অনিতা মুখার্জি, এবং তাদের যে ব্রিগেড, প্রচুর মানুষ এসছে। এবং যার কথা না বললে অসম্পূর্ণ থাকবে, অসময়ে যার কথা মনে পড়ে, গ্রেট সার্ভার অফ দ্য টিম অফ দ্য ব্রিট সিস্টেম অফ দ্য আপলাইন, শঙ্কর অ্যান্ড নন্দিতা সাহা, হিউম্যাঙ্গাস অর্গানাইজেশন, সারা ভারতবর্ষ জুড়ে তাদের সলিড লিডারশিপ। আমাদের ঈশ্বরের আশীর্বাদে খুব শিগগিরই আমাদের সেকেন্ড লেগও ডায়মন্ড লেগ হতে চলেছে। থার্ড লেগ পশ্চিমবঙ্গের একটা রিমোট কর্নার, বাঁকুড়া ডিস্ট্রিক্টের, কলকাতা থেকে অনেক দূরে, সেখানে সন্দীপ খান। ইনফ্যাক্ট এটা আমাদের ফার্স্ট স্পন্সার্ড লেগ। 8 ডিপ তলাতে সন্দীপকে পেয়েছিলাম। নতুন প্ল্যাটিনাম হওয়ার জন্য অনেক মানুষ প্রতিজ্ঞাবদ্ধ সেখানে। 4th, 5th, 6th লেগ আমাদের আইডেন্টিফাইড, তারা প্রিপারেশন নিচ্ছে প্ল্যাটিনামের জন্য। এবং ভগবান কিন্তু কখনো আমাদের কখনো সমস্ত আনসারের কল অ্যাটেন্ড করেন। সুতরাং খুব শিগগিরই আমরা সেই জায়গা থেকেও অনেক বড় লিডারশিপ পাবো। আজকে লিডাররা প্রমাণ করেছে এই বিজনেসের যে সিলেবাস, অ্যামওয়ে এবং ব্রিট ওয়ার্ল্ড ওয়াইডের কম্বিনেশনে, সেই সিলেবাসটা টাইম টেস্টেড এবং প্রেডিক্টেবল। আজকে এরকম কিন্তু ঘটনাটা নয় যে সব সময় ভালো রেজাল্ট যারা করে, ভালো স্কলার যারা, তারা শুধু মেট্রোপলিস সিটিতে থাকে, তারা অনেক রিমোট কর্নারেও থাকে। ফ্রেন্ডস, একটা জিনিস মনে রাখবেন, ফাইনালের যে রেজাল্ট পরীক্ষাগুলো হয় সমস্ত বোর্ডেরই, সেই ফাইনালগুলো কিন্তু শহর গ্রাম দেখে না, একই প্রশ্নপত্রে সবাইকে ফেস করতে হয়। এবং সেখান থেকে কখনো কিন্তু গ্যারান্টি দেওয়া যায় না যে শুধুমাত্র বড় শহর থেকেই ফার্স্ট, সেকেন্ড, থার্ডরা আসে। এই বিজনেসেও ছড়িয়ে গেছে অনেক রিমোট কর্নারে। নর্থ ইস্ট তো বাবলিং উইথ লিডার্স, যেখানে সব থেকে বেশি চ্যালেঞ্জ, সেখানে সব থেকে বেশি গ্রোথ এসছে। তাই সবার জন্য রয়েছে, আমাদের অভিজ্ঞতাতে বলছে এটা লড়াইটা অ্যাকচুয়ালি ইনার ফাইট, নিজের সঙ্গে যুদ্ধ। এবং এই যুদ্ধে তারাই জেতে যারা ইউনাইটেড থাকে, এই যুদ্ধে যারাই জেতে যারা আনন্দে থাকে, এই যুদ্ধে তারাই জেতে যারা পজিটিভ থাকে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে এই ঘরের সমস্ত পরিশ্রমী মানুষ, সমস্ত সৎ মানুষ, তারা যেন একতাবদ্ধভাবে থাকে, এবং আজ হোক কাল হোক তাদের প্রত্যেকের স্বপ্ন পূরণ হয়। ঈশ্বর এই আশীর্বাদটা করুন, সকলের স্বপ্ন পূরণ হোক। Let's stay united. God bless you. Over to host.